আমি কিছুক্ষণ চুপ করে থেকে প্রিয়মের চড়টাকে হজম করে নিলাম। এতদিন ভালোবাসা পেয়েছি যার কাছ থেকে, তার কাছ থেকে যদি একটা হজম করতে না পারি তাহলে কিভাবে চলবে। হালকা হেসে বললাম, চুমু আর চড়ের মধ্যে পার্থক্য বুঝো না নাকি? আমার কথা শুনে প্রিয়ম বোকা হয়ে গেল। ধপ করে চোখের কোণে জ্বলে ওঠা রাগটা এক নিমিষেই নিভে গেল। তারপর বলল, তুমি জেনে শুনে আমাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি জানো। আমি প্রিয়মকে থামিয়ে দিয়ে বললাম, তুমি অসুস্থ, তোমার ক্যান্সার ধরা পড়েছে, তুমি মারা যাবে, এগুলো কোনো বিষয় না। আমি সব জেনেই তোমার কাছে এসেছি। তুমি শুধু বলো তুমি করবে আমাকে। ধরো আমি মেনেই নিলাম, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তোমার ফ্যামিলি কি রাজি হবে একজন মৃত্যু পথযাত্রীর কাছে তোমার বিয়ে দিতে? হবে না। আমি প্রিয়মের বুকে মাথা রাখলাম, কিন্তু আগের মতো প্রিয়ম আমাকে দুহাতে আগলে রাখেনি। তাতে কি? আমি নিজের ওর হাত আমার পিঠে রাখলাম। ধীর গলায় বললাম, আমি তো রাজি, যদি ওরা রাজি না হয় তাহলে সব ছেড়ে তোমার কাছে চলে আসব। তোমার সাথেই থাকব। ওদের ছেড়ে আমি থাকতে পারব, কিন্তু তোমায় ছেড়ে থাকতে পারব না। আর তাছাড়াও তুমি বারবার কেন বলো তুমি মারা যাবে? ক্যান্সারের এখন অনেক প্রতিষেধক বেরিয়েছে, তুমি চিকিৎসা করাবে। কিছুক্ষণ আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। কিন্তু আস্তে প্রিয়মের হাতের বাঁধন শক্ত হচ্ছে। প্রিয়ম দুহাতে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি প্রিয়মের বুকের সাথে মিশে গেলাম। প্রিয়ম বলল, ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন যাও। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিদায় করতে চাইছ? সে মিথ্যা কিংবা সত্য প্রতিশ্রুতি দিয়েছি তো। আচ্ছা, তোমাকে এখানে কে নিয়ে এসেছে? তোমার বন্ধু। ওহ, তোমাকে আমার বাসায় নিয়ে যায়নি তো আবার? না। কেন? আমি তোমার বাসায় গেলে কি হবে? বউ আছে নাকি? আমি মাথা তুলে প্রিয়মের মুখের দিকে তাকিয়ে কথাটা বললাম। প্রিয়ম হেসে বলল, বউ থাকলেও তুমি আমাকে ছাড়বে না। প্রিয়ম বালিশে শুয়ে ওর মোবাইলটা হাতে নিল, আমার দিকে তাকিয়ে বলল, তোমার এই অভ্যাসটা আর যাবে না, কতবার বলছি মোবাইল সাইলেন্ট করবা না। সৃজন কতগুলো কল দিছে, এখন যাও। আমি আমার মোবাইলটাও ব্যাগ থেকে একবার বের করে নিলাম, আমাকে একটা কলও করেনি। মোবাইল ব্যাগে ঢুকাতে ঢুকাতেই দরজায় নক পড়ল। প্রিয়ম উঠে বসে পড়ল, একটুখানি ঘাবড়ে গিয়ে বলল, কে? আমিও একটু ঘাবড়ে গেলাম। কে না জানি এসেছে, আমাদের একসাথে দেখলে কি নাকি ভাববে। দরজা খুলে সৃজন ভাইয়া ভিতরে ঢুকল, একবার আমাকে আরেকবার প্রিয়মকে দেখে বলল, এতক্ষণ কি করছিলে তোমরা? সৃজন ভাইয়া মাঝে মাঝে কিছু কথা বলে যে আমি অস্বস্তিতে পড়ে যাই। আমি কিছু না বলেই উঠে দাঁড়ালাম। সৃজন ভাইয়ার আগে রুম থেকে বেরিয়ে গেলাম। সৃজন ভাইয়া বেরিয়ে বলল, ওই দাঁড়াও। আমার কাছে এসে বলল, কখন থেকে আম্মু কল করেই যাচ্ছে। বাসায় যাওয়ার পর কি বলবে আম্মুকে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলবো? তুমি কিছুই বলবে না, আমি বলবো। আমি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। 4 তলায় আসতেই একজন আন্টি বের হল, হাতে বালতি ভর্তি কাপড়। ফর্সা রং, দেখে মনে হচ্ছে মহিলা সবে 40 পেরিয়েছে। আমাকে দেখে বলল, তুমি কে? আগে কখনো দেখেছি বলে তো মনে হয়নি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো। হঠাৎ কেউ পিছন থেকে বলল, আমার ফ্রেন্ড। পিছনে ঘুরতেই সৃজন ভাইয়াকে দেখলাম। আমার কাছে এসে সৃজন ভাইয়া বলল, আমার কাছেই এসেছিল তো আমি ওকে ছাদে যেতে বলেছিলাম। আন্টি হেসে বলল, প্রিয়ম উঠেছে কি? হু। খুব গম্ভীর মুখে জবাব দিল সৃজন ভাইয়া। তারপর আন্টি আবার বলল, তা বাসায় যা ওকে নিয়ে। সৃজন ভাইয়া বলল, না, ওকে যেতে হবে। কথাটা বলেই আমার হাত ধরে এক প্রকার টেনেই নিচে নামতে লাগল।
মহিলাটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের দেখল। মহিলাটাকে আমার খুব ভালো লেগেছে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে সৃজন ভাইয়া বলল, উনি হলেন প্রিয়মের মা। এত মানুষ থাকতে তুমি তার সামনেই গিয়ে পড়লে। আমি কিছু না বলে সৃজন ভাইয়ার হাতের দিকে তাকালাম। সেই সাদা রঙের আকিক পাথরের আংটিটা দেখছিলাম। আংটিটা কেমন যেন, আর 5টা স্বাভাবিক আংটির মতোই, তবে কোথাও যেন একটা বিশেষত্ব আছে। সারা রাস্তা আমি কি যেন ভেবেছি কিছুই জানি না। বাসায় আসার পর ফুপি দরজা খুলে দিল। আমাকে দেখে ফুপি বলল, কোথায় গিয়েছিলি? সৃজন ভাইয়া ফুপির হাতে একটা বড় ফাইল ধরিয়ে দিয়ে বলল, আর কোথায়, ওর পায়ের এক্স-রে করাতে। আব্বু তো তাই বলেছে। ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ফুপি এক্স-রেটা বের করে একবার দেখল। সত্যিই এক্স-রে আছে, কিন্তু আমি তো এক্স-রে করাতে যাইনি। তাহলে এটা কার এক্স-রে? ফুপি ভিতরে চলে গেল। সৃজন ভাইয়া আমার কানের কাছে এসে বলল, তোমার জন্য কতগুলো মিথ্যা বললাম, এবার চলো। আমি জিজ্ঞেস করলাম, কার পায়ের এক্স-রে এটা? সৃজন ভাইয়া হেসে রুমে ঢুকে গেল। আমি ও রুমে ঢুকলাম। দুপুরে একটু ঘুমিয়ে সন্ধ্যাবেলায় যখন উঠলাম, তখন আব্বুকে দেখে চমকে গেলাম। আব্বু আর ফুপি কি যেন ফিসফিস করে বলছিল, আমাকে দেখেই থমকে গেল। আমি কিছুটা আঁচ করতে পারলাম। আব্বু উঠে এসে আমার সামনে দাঁড়ালো, তারপর বলল, রেডি হয়ে নাও, কাপড় চোপড় গুছিয়ে নাও, আমাদের যেতে হবে। আমি আব্বুকে এত গম্ভীর হয়ে আর রেগে কথা বলতে দেখিনি। আমি কোনো কথা বললাম না, সোজা রুমে চলে গেলাম। ব্যাগ গুছানো শেষ করে যখন বেরিয়ে আসব ঠিক তখনই নাবা বলল, আমি সেদিন না ঘুমালে আজকে এমন হতো না। মামা তোমাকে মারবে নাকি আপু? আমি নাবার কথা শুনে হাসলাম। হাসিই পেল, আব্বু আমাকে কখনো মারেনি। নাবার কাঁধে হাত রেখে আশ্বস্ত করে রুম থেকে বেরিয়ে আসলাম। আব্বু আমাকে ধরে ধরে সিঁড়িগুলো পার করালো। ফুপিও পিছু পিছু এসেছে, ফুপিদের গাড়িটা আমাদের নিয়ে যাবে। আমার তেমন কোনো ভয় হচ্ছে না, আমি আব্বুকে বুঝিয়ে বললে হয়তো সে বিশ্বাস করবে, বুঝবে। গাড়িতে বসে আমার এক ফোঁটা ঘুমও হয়নি। হয়তো দুপুরে ঘুমিয়েছি তার জন্যেই। সারা রাস্তা প্রিয়মের কথা চিন্তা করতে করতেই এসেছি। বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেল। আমি বাসায় আসার পর দেখলাম সবাই কেমন গম্ভীর হয়ে আছে। কেউ আমার সাথে তেমন কথা বলছে না। আমিও পরিস্থিতি ঠিক রাখার জন্য টুকটাক কথা বললাম। রুমে এসে দরজা লক করে দিয়ে আমি কিভাবে বাসার সবাইকে প্রিয়মের কথা বলবো, তা ভাবতে লাগলাম। তারপর 2 দিন, বাড়ির সবকিছুই ঠান্ডা, এত ঠান্ডা সবাই কেন আছে আমি বুঝতে পারছিলাম না। তাহলে কি ফুপি কিছু বলেনি? তারপর আজকে অনেক রান্নাবান্নাও করা হচ্ছে। 11টার পর আম্মু আমার রুমে আসলো, হাতে একটা নীল রঙের জামদানি শাড়ি। আমি শাড়িটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ভাবছিলাম শাড়িটা কার হতে পারে। আমি ভাববার জন্য এত সময় পেলাম না, তার আগেই আম্মু বলল, এইটা পরিস দুপুরে, তোকে দেখতে আসবে। তারপর আবার তড়িঘড়ি করে বেরিয়ে গেল। আমাকে দেখতে আসবে। আমি ঘটনাটা কিছুটা আঁচ করতে পড়লাম। এখন প্রচুর টেনশন হচ্ছে, টেনশনে হাত পা ঘামতে শুরু করেছে। কি করব কিছুতেই বুঝতে পারছি না। দুপুরের দিকে মেহমান আসলো। ছেলের 2 জন বোন জামাই আর ছেলে এসেছে। আমি শাড়ি পরলাম, শাড়ি পরে সেজেগুজেই ছেলে পক্ষের সামনে সং সেজে বসে রইলাম। কিছুক্ষণ পর একজন বলল, হাতের 5 আঙুলের ব্যবহার জানেন? লোকটার প্রশ্নটা আমাকে কিছুটা ভাবালো। 5 আঙুলের আবার কি ব্যবহার হতে পারে, আমি জানি না তো। প্রশ্নের উত্তরটা আমি পাগলের মতো খুঁজতে লাগলাম। হঠাৎ করেই নিজেকে প্রশ্ন করলাম, আমি কেন এই প্রশ্নের উত্তর খুঁজছি? আমি তো এমনিতেই এখানে এসে বসেছি। আবার সেই লোকটা বলল,
কি ব্যাপার, মেয়ে বোবা নাকি? আমি লোকটার দিকে তাকালাম। লোকটা যেভাবে মজা করার ছলে কথা বলল তাতে মনে হচ্ছে এটা ছেলের দুলাভাই। মাঝে ক্যাটক্যাটে হলুদ রঙের টি শার্ট পরা ছেলেটাই মনে হয় পাত্র। আমি বললাম, জানি না। লোকটা হেসে বলল, যাক বাঁচা গেল, মেয়ে তাহলে বোবা না। আচ্ছা, জানেন না যখন কি আর করা। আমিই বলে দিচ্ছি। তার আগে বলুন তো 5 আঙুলের জানেন কি না? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই লোকটা তার বৃদ্ধা আঙুল দেখিয়ে বলল, এটা হচ্ছে বুড়ো আঙুল, থাম্ব। অল দ্য বেস্ট অফ লাক বলার ক্ষেত্রে আঙুল খানা এগিয়ে যায়। তারপর হলো তর্জনী আঙুল। এই আঙুলখানা আপনি খবরদারি করার ক্ষেত্রে, তর্জন গর্জন করা ক্ষেত্রে, পথ বা কোনো জিনিস দেখানোর ক্ষেত্রে ব্যবহার করেন। এই যেমন যদি আপনার বিয়েটা আমার শালা সাহেবের সাথে হয়, তাকে বকা ঝকা ধমকানোর কাজে আপনার তর্জনী আঙুল এগিয়ে আসবে। যেমন তুমি এটা করবে না, ঠিক আছে, তর্জনী আঙুল খানা কিন্তু উঠবে। লোকটা হাসল। তারপর আবার বলল, মধ্যমা আঙুলের তেমন কোনো কাজ নেই, তবে গ্রামের অনেকেই এটা দিয়ে কোয়েলার সাহায্যে নিজের মাঝে। তারপর আসেন অনামিকা আঙুলে। এই আঙুলে আংটি পরানো হয়। এই আঙুল খানার নাকি হৃদয়ের সাথে কানেকশন আছে। তো আপনাকে যদি আমাদের পছন্দ হয়, তাহলে আমরা আপনার এই আঙুলের মাপটাই নিব। এই দেখেন, মাপের জন্য রিং ও নিয়ে এসেছি। লোকটা কতগুলো রিং দেখালো। আমি একবার রিংগুলোর দিকে তাকিয়ে আরেকবার পাশে বসা ছেলেটার দিকে তাকালাম। হলুদ রংটা মারাত্মক চোখে লাগছে। লোকটা কিছুক্ষণ থেমে নিয়ে বলল, আর এটা হচ্ছে কনিষ্ঠা আঙুল। এই আঙুলটা সবচেয়ে দরকারি কাজে ব্যবহার হয়। আপনি বলতে পারেন কি কাজে ব্যবহার? আমি মাথা নাড়তেই লোকটা বলল, আরে প্রাকৃতিক কাজে সাড়া দেওয়ার জন্য। লোকটা হাসল, সাথে বাকিরাও হাসল। শুধু আমি হাসলাম না, আমার চিন্তা তখন অন্য কিছু নিয়ে। আরেকটা লোক বলল, আচ্ছা, আপনার নাম কি? আমি গম্ভীর হয়ে বললাম, তমা। শুধু তমা? তমার আগে পিছে কিছু নেই নাকি? ওয়াসফিহা তাহান তমা। ও, আমি জামাল আহমেদ। আর উনি যে এতক্ষণ আঙুলের বর্ণনা দিলেন তিনি হলেন খন্দকার মোশতাক। আর উনি হলেন আরহাম আবিদ, যার সাথে আপনার বিয়ের কথা চলছে। আমি একবার ছেলেটার দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই আবার নামিয়ে নিলাম। মোশতাক সাহেব বললেন, কি? আমার শাশুড়ি মা আপনার মাথার চুল দেখতে বলেছিলেন। হাসিটাও দেখতে বলেছিল, কিন্তু মেয়ে তো হাসল না, কেমন যেন গম্ভীর হয়ে আছে। আমার মা এতক্ষণ চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে সবার কথা শুনছিল। এখন বলল, কিরে, তোর চুল দেখা। আমি মোশতাক সাহেবের দিকে তাকিয়ে বললাম, আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? এতক্ষণ চুপচাপ বসে থাকা লোকটা হঠাৎ যেন একটু নড়েচড়ে বসল। জামাল সাহেব আর মোশতাক সাহেব একটু মুখ চাওয়াচাওয়ি করে আমতা আমতা করতে করতে বলল, হ্যাঁ। আরহাম? আমার আম্মু বলল, না না, কথা বলার দরকার নেই। আমাদের ছেলে পছন্দ হয়েছে। আপনাদের মেয়ে পছন্দ হয়েছে কিনা তাই বলুন। মোশতাক সাহেব হেসে বললেন, আন্টি, ওদের কথা বলা দরকার। আমাদের পছন্দ হলেই চলবে নাকি? ওদেরও তো পছন্দ অপছন্দ আছে। আম্মু আর কিছু বলতে পারল না। আমার দিকে অগ্নি দৃষ্টি রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি ছেলেকে আমার রুমে নিয়ে এলাম। আরহামের অস্বস্তি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। চেয়ারটায় বসে হাত কোচলাচ্ছে। আমি অনেক অপেক্ষা করলাম আরহাম কিছু বলে কিনা, কিন্তু বুঝতে পারলাম ছেলেটা মারাত্মক লাজুক। ফর্সা গায়ের রং, ভ্রুগুলো কপালের মাঝে এসে জড়ে গেছে। নাকটা উঁচু, একটু লম্বা। তবে সব কিছুই তার চেহারার সাথে যায়। আমি বললাম, আপনি কোনো পেশা আছেন? আরহাম কিছুটা চমকে গেল, আমার দিকে তাকিয়ে বলল, প্রফেসর। আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন?
আপনার কি অস্বস্তি হচ্ছে? লোকটা মাথা নেড়ে না করল। আমি বললাম, আমার কিছু বলার আছে আপনাকে। আমি অন্য একজনকে ভালোবাসি। সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। বেতনও পায় অনেক। তবে তার ক্যান্সার ধরা পড়াতে আমি আমার পরিবারকে বলতে পারছি না। তবে তারা হয়তো জেনে গেছে, তাই হুটহাট করে আপনার সাথে বিয়েটা ঠিক করছে। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, বিয়ে করলেই ওকেই করল। আরহাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার ফোন নাম্বারটা দিবেন? আমি ফোন নাম্বারটা দিলাম। আরহাম আমাকে ধন্যবাদ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওরা চলে গেল। আম্মু শুধু রুমে এসে আমাকে একবার দেখে গেল। বুঝতে পারছিলাম আজকে বাসায় একটা ছোটখাটো ঝড় হবে। রাতে আমি বসে আপার ছেলের নিহনের সাথে খেলছিলাম। আব্বু বাসায় এসেছে অনেকক্ষণ। আম্মু হয়তো কিছু বলেছে, আর ছেলেপক্ষ না করে দিয়েছে, তার জন্যে তার রাগ উঠে গেছে। আব্বু ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। আমি নিহনকে আপার রুমে দিয়ে আমিও আমার রুমে যাচ্ছিলাম। ঠিক তখনই আব্বু আমাকে ডাকল, তমা। আমি দাঁড়ালাম। আব্বু বলল, ছেলেপক্ষ বলেছে তোমার নাকি অন্য কারো সাথে সম্পর্ক আছে। আমি ঠান্ডা গলায় বললাম, হ্যাঁ, ঠিকই বলেছে। আব্বু রেগে গিয়ে বলল, তোর প্রেম আমি ছুটাই দিব। এতদিন তোরে আদর করছি, তুই যা বলছিস তাই শুনছি, তোর মুখ ফুটে কিছু বলার আগেই সব এনে দিছি এই দিন দেখার জন্য। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করব তার সাথেই তোর বিয়ে হবে। আমি প্রিয়মকেই বিয়ে করব। আম্মু এসে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, হারামজাদি, নিজের ভালো পাগলেও বুঝে, ওই ছেলে 2 দিন পর মারা গেলে পড়ে তো তুই ও তোর বোনের মতো আমাদের ঘাড়ে এসেই পড়বি। আমরা যার সাথে বিয়ে ঠিক করছি তার সাথেই তোর বিয়ে হবে। আমি প্রিয়মকেই বিয়ে করব। তোমরা রাজি না হলে আমি পালিয়ে গিয়ে বিয়ে করব। আব্বু চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। নিহনের ছোট প্লাস্টিকের চেয়ারটা তার পাশেই ছিল, সেটা আমার দিকে ছুটে মারল। দুহাতে ফিরিয়েও পারলাম না, বাম চোখের নিচে গিয়ে লাগল। আব্বু চিৎকার বলল, কুত্তার বাচ্চা, তুই আমার মুখের উপরে কথা কস। এতদিন অনেক সহ্য করছি, আজকে তোর। আব্বু আমার দিকে এগিয়ে এসে চুলের মুঠি ধরে 2টা চড় মারল। আরেকটা চড় মারার আগে আপা আব্বুকে আটকে ফেলল। তারপর বলল, মাথা নষ্ট নাকি তোমার? বিয়ের যোগ্য মেয়ের গায়ে কেউ হাত তুলে নাকি? লোকে শুনলে কি বলবো? আব্বু থেমে গেল, তারপর আবার বলল, ওরে বুঝা, আমি যা বলবো যেন তাই করে। আর ওর মোবাইল আমার কাছে দিয়া যা। কুত্তার বাচ্চাও অনেক বার বাড়ছে। আব্বু রুমে চলে গেল। আব্বু কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলেনি, আর আজকে কিনা। আমি ফ্লোরে বসেই কাঁদতে লাগলাম, চোখের নিচে প্রচণ্ড ব্যথা করছে। আপা আমার কাছে এসে ফ্লোরে বসে বলল, অনেক বাহানা, অনেক রং করছিস। আর কত? তোরে নিয়ে সবসময় কেন আমাদের বাড়িতে অশান্তি লেগে থাকবে? তোর জন্য কিন্তু আমিও জামাইয়ের ঘর করি নাই। শুধু তোর কথার উপর ভিত্তি করে আমি তাকে ছেড়ে চলে আসলাম। কোনো দরকার ছিল নাকি? শুন, অনেক হয়েছে, আব্বু যা বলে তাই কর। আমি প্রিয়মকেই বিয়ে করব। আম্মু তেরে এসে আমার চুলের মুঠি ধরে বলল, কেন রে? ওই কুত্তার বাচ্চা তোরে কি জাদু করছে? হারামজাদি, অনেক নাটক করছিস, আর বেশি কিছু করলে তোর বাপ তোরে কাইটটা কুচি কুচি করে ফেলব। আপা আমাকে রুমে নিয়ে গেল। তারপর আমার চোখের নিচে বরফ দিল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, আব্বু যা বলছে তা তোর ভালোর জন্যই বলেছে। তুই আব্বুর কথা শুন, ওই ছেলেকে ভুলে যা। আমার ততক্ষণে কান্নার বেগ বেড়ে গেছে। আব্বু আমার সাথে কিভাবে কথা বলল আজকে, ভাবতেই কান্না আসছে। কান্না জড়ানো গলাতেই আমি বললাম, আমি ওই ছেলেকেই বিয়ে করব। আপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
তুই আব্বুর হাতেই মরবি। দে তোর ফোনটা দে। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। মোবাইল চার্জিং পয়েন্টে লাগানো। আপু চার্জার থেকে মোবাইলটা খুলে নিয়ে বলল, আচ্ছা একটা কথা বলবি? আমি কিছু বললাম না, কারণ জীবনের প্রথম এত মার খেয়ে আমি পুরো বাকবন্দী হয়ে গেছে। আপা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার পাশে বসে বলল, ওই ছেলের সাথে তোর কিছু হয়েছে নাকি? না মানে তুই এই ভয়েই এখন ওই ছেলেকে বিয়ে করতে চাইছিস এমন কিছু? আপার কথা আমি চুপচাপ হজম করে নিলাম, আর কোনো কথা বললাম না। আপা কিছুক্ষণ বসে থেকে তারপর চলে গেল। আমি দুহাতে মুখ রেখে কাঁদতে লাগলাম। রাত 10টা সাড়ে 10টা বাজে, এমন সময় আমাদের বাড়ি পুরো নীরব থাকে। তবে আজকে পাশের ঘর থেকে কথার আওয়াজ আসছে। হয়তো আম্মু আব্বু আর আপা কথা বলছে। আমি দরজাটা লাগিয়ে দিলাম, বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজায় নক করতে লাগলো আর আম্মু জোরে জোরে ডাকতে লাগলো। আমি উঠে বসলাম, চোখ মুছে দরজা খুলে দিলাম। আপা আমার মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে কথা বল। আমি আপার দিকে তাকালাম, পিছনে আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে। এখন কি কল করতে পারে? আচ্ছা প্রিয়ম কল করেনি তো? কিন্তু প্রিয়ম কল করলে ওরা আমাকে মোবাইল দিল কেন? আমি কাঁপা কাঁপা হাতে মোবাইল হাতে নিলাম। ওরা কি করতে চাইছে? স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটায় চোখ বুলালাম, না এটা প্রিয়মের নাম্বার না। মোবাইলটা নিয়ে রুমে ঢুকে যাচ্ছিলাম। আম্মু বলল, আমাদের সামনে দাঁড়িয়ে কথা বল, আরহাম কল দিছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওই জায়গাতেই দাঁড়িয়ে গেলাম, ফোন কানে তুললাম। ওপাশ থেকে কিছু বলছে, আমিও কিছু বলার প্রয়োজন মনে করছি না। আম্মুর দিকে তাকাতেই আম্মু চোখে ইশারা করল, ঠোঁট নাড়িয়ে কি যেন বলল, হয়তো কথা বলার জন্য বলছে। আমি প্রথম বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো। আপনি কিছু বলবেন? হ্যাঁ, না মানে আসলে আমি পরে কথা বলি। রাখছি। ওপাশ থেকে ফোন কেটে দিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, কেনই বা কল দিল, কেনই বা কেটে দিল। আমি মোবাইলটা আপার হাতে দিয়ে রুমে চলে গেলাম। আমার পিছু পিছু আম্মু আর আপা এসে দাঁড়াল। কতক্ষণ আমাকে গম্ভীর হয়ে দেখার পর আম্মু বলল, কি বলল আরহাম? আমি ওদের দুজনের মুখের দিকে তাকালাম, তারপর বললাম, কিছুই বলেনি। আম্মু আর আপা চলে যাচ্ছিল, হঠাৎ করেই আমি আম্মুকে ডাকলাম, আম্মু। আম্মু এসে আমার সামনে দাঁড়াল। আপা দূরেই দাঁড়িয়ে রইল। তিনি বলল, বল। আম্মু, আমি আরহামকে বিয়ে করব না। আম্মু আমার পাশের বসল, আমার মাথায় হাত রেখে বলল, আমরা তোর জন্য ভালোটাই করছি। না, আম্মু আমার এই ভালোটা চাই না। আমি প্রিয়মের সাথে থাকতে চাই। আম্মু প্রিয়ম তো অনেক ভালো চাকরি করে, অনেক টাকার বেতনও পায়। আপা এসে আমার পাশে বসে বলল, দেখ, সব কিছুই ঠিক আছে, কিন্তু তার সাথে তোর ভবিষ্যৎ অনিশ্চিত। আর আব্বু রাজি না। আমি আপার দিকে তাকিয়ে বললাম, আমি তো রাজি। আম্মু বলল, এই ওকে এইভাবে বুঝিয়ে কাজ হবে না। একদিন ভাত না খাইতে দিলেই ভালোবাসা উড়ে যাবে। আম্মু আর আপা বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে রইলাম। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। বিছানার এক কোণায় বসেছিলাম। ভোরবেলা পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছিল, উঠে গিয়ে জানালা খুলে দিলাম। পাশের বাসার পুরোটা দেয়াল উঠে গেছে। এখন সবকিছু অন্ধকার লাগে দিনের বেলাতেও। বিছানার মাথার দিকে আরেকটা জানালা, সেটা খুলে দিলাম। খুলতে বেশ কষ্ট হল, অনেকদিন ধরে বন্ধ ছিল বলে হয়তো। রুমে বেশ কিছু আলো ঢুকল, সাথে ফুরফুরা বাতাসও। একসাথেই মন ভালো হয়ে গেল। ঘর গুছিয়ে রাখলে আমার মন আরো ভালো হয়ে যাবে।
আর এখন আমার মন ভালো রাখা দরকার। ঘরটা এমনিতেও গুছানো আছে, তারপরও আবার গোছাতে লাগলাম। বিছানার চাদরটা পাল্টে ফেললাম। সাদা রঙের মধ্যে ছোট ছোট গোলাপ ফুলের প্রিন্ট। এই চাদরটা আমার অনেক প্রিয়। একে একে পুরো ঘর গুছিয়ে নিলাম। এখন ভালো লাগছে, মনও অনেক ভালো হয়ে গেছে। চেয়ার টেনে বসে পড়লাম, খাতা কলম নিয়ে প্রিয়মকে চিঠি লিখতে বসলাম। অনেক কিছুই লিখলাম, শুধু কালকের ঘটনাটা বাদ দিলাম। প্রিয়মকে চিঠিটা পাঠাতে হবে। সকালে দরজা খোলার পর আপা রুমে ঢুকে চমকে গেল। রুমটা ঘুরে ঘুরে দেখে বলল, বাহ, রুম গুছিয়েছিস কখন? আমি আয়নার সামনে দাঁড়িয়ে চোখের নিচের কালো দাগটা মেকআপ দিয়ে ঢাকতে লাগলাম। আপু আয়নার সামনে দাঁড়িয়ে বলল, কি করছিস এটা? তুই তো কখনো মেকআপ করিস না। দাগটা লুকাচ্ছি, বাইরে গেলে তো সবাই জিজ্ঞেস করবে এটা কিসের দাগ। তখন কি বলবো? আমি আবার চোখের নিচে মেকআপ ব্রাশ লাগালাম। আপা আমার কাঁধে হাত রেখে বলল, তুই বাইরে যাচ্ছিস নাকি? হু, ক্লাস করব। আপা আমাকে ততক্ষণ অদ্ভুতভাবে দেখল, মনে হলো আমাকে সন্দেহ করছে। আমি আপার চোখ থেকে চোখ নামিয়ে আয়নায় চোখ রাখলাম। কিছুক্ষণ পর ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আব্বু টেবিলে বসে আম্মুকে কি যেন বলছিল, আমাকে দেখে উনিও একটু আটকে গেলেন। আম্মু উঠে জিজ্ঞেস করল, কিরে কোথায় যাচ্ছিস তুই? কলেজে। আম্মু আব্বুর দিকে তাকালো। আব্বু কি বলল আমি কিছুই বুঝতে পারলাম না। আম্মু বলল, খেয়ে যা। না। আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। কলেজের উদ্দেশ্যে না গিয়ে পোস্ট অফিসে যাওয়ার জন্য রিকশা নিলাম। পোস্ট অফিসের সামনে নামতেই সেই চাচার সাথে দেখা। তিনি আমাকে দেখে বললেন, কি ব্যাপার, অনেক দিন আসনি? ওই পড়াশোনায় ব্যস্ত ছিলাম। চাচা। হু, আপনি চিঠিটা একটু পোস্ট করে দিবেন। আমি ওনার হাতে চিঠিটা দিয়ে রিকশাওয়ালাকে কলেজে যাওয়ার জন্য বললাম। কলেজে যাওয়ার পর থেকেই পুষ্প আমাকে দেখছে। পুরো ক্লাসেই ও আমাকে দেখছিল। আমাকে কেন এত দেখছে সেটাই বুঝতে পারছিলাম না। ক্লাস শেষ করে পুষ্প বলল, চল ক্যান্টিনে যাই। আমি সকালে কিছু খাইনি, খিদে লেগেছে প্রচুর, তাই আর না করলাম। আমিও বললাম, চল। ক্যান্টিনে বসার পরও পুষ্প আমাকে দেখছে, আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। তারপর স্বাভাবিকভাবে বললাম, এমন করে তাকিয়ে আছিস কেন? তোকে আজকে অন্যরকম লাগছে। মেকআপ করেছিস? ওর প্রশ্নটা শুনে আমি হাসলাম, তারপর বললাম, কেন, আমি মেকআপ করতে পারি না নাকি? না, তুই আগে কখনো মেকআপ করিসনি, তোকে এই সব সাজগোজ করতে আমি দেখিনি, আর আজকে হঠাৎ এই বেশে তোকে দেখে আমি একটু চমকে গিয়েছিলাম, তাই বারবার দেখছিলাম আর কি। আমি হাসলাম। আমি এক কাপ চা খেলাম, আর পুষ্প সমুচা খেল। সমুচা আমি একদম খেতে পারি না, এই জিনিসটা দেখলেই আমার কেমন গা গুলাতে থাকে। অথচ সবার এটা কত প্রিয় খাবার। বাসায় আসার পর পেটের খিদেটা দ্বিগুণ হয়ে গেছে। রাগ করলে হয়তো খিদেটা দ্বিগুণ হয়ে যায়, এমন খিদে এর আগে কখনো লাগেনি আমার। আমার আম্মুকে দেখতাম আব্বুর সাথে রাগ করে ভাত খেত না। কিন্তু আমার কাছে এগুলোর কোনো মানে হয় না, নিজেকে কেন শুধু শুধু কষ্ট দিব। হাত মুখ ধুয়ে আমি খেতে বসলাম। আম্মু পাশে বসে বলল, কালকে তোর আঙুলের মাপ নিয়েছিল? না, আমি তো কালকে ওই লোককে বলেই দিয়েছি আমি তাকে বিয়ে করব না। তাই আংটির মাপ নেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি। তুই যা করছিস তা মোটেও ভালো করছিস না। আম্মু উঠে চলে গেল। তারপর প্রায় মাসখানেক চলে গেল। আমার চলাফেরাতে লাগাম টেনে দিয়েছে আব্বু। আমি কলেজের বাইরে কোথাও গেলেই আব্বু টের পেয়ে যেত, কিন্তু ওই দিনের মতো মারত না, বকত না। শুধু আম্মুকে বলতো যেন আমাকে বুঝায়। আর কোনো ছেলেপক্ষ আসত না আমাকে দেখতে,
তবে মাঝে মাঝে শুনতাম আরহাম কল দিত আমার নাম্বারে, কিন্তু কেউ ফোন তুলত না। আব্বু আমার সাথে কথা বলতো না, আর আমি কারো সাথেই কথা বলতাম না। হ্যাঁ অথবা নাতেই সব কথার উত্তর দিতাম। কলেজ যাওয়া বন্ধ করে দিলাম কারণ আমার চলাফেরায় বাধা দেওয়াটা আমার একদম পছন্দ হয়নি। আমি প্রিয়মের খোঁজ নিতে পারছিলাম না, তাই খুব কষ্ট হতো। কখনো নিঃশব্দে কাঁদতাম, কখনো জোরে জোরে চিৎকার করে। সবসময় মনে চিন্তা থাকত, প্রিয়ম কি মারা গেছে, না বেঁচে আছে, কারো কাছে যদি একটু খবর পেতাম। সবার আগে গল্প পড়তে আমাদের নীল ক্যাফের ভালোবাসা অ্যান্ড নীল ক্যাফের ডায়েরি পেজের সাথেই থাকুন। ধন্যবাদ। একদিন বিকালে আপার রুমে গেলাম। আপা নিহনকে পড়াতে বসিয়েছে। আপা ফ্লোরে বসে আছে, আমিও আপার পাশে বসলাম। এই 1 মাসের মধ্যে আমি কারো রুমে যাইনি, শুধু রুম, ডাইনিং রুম, এইটুকুতেই আমার আনাগোনা ছিল। আপা বেশ অবাক হয়েই বলল, তুই এইখানে? আপা, কিছু বলবি? আমাকে প্রিয়মের খোঁজ দিতে পারবে তুমি? আচ্ছা, ও কি বেঁচে আছে নাকি মারা গেছে? আপার চোখে চোখ রাখলাম। আমার চোখ ঝাপসা হয়ে গেছে। নিজেকে কিছুতেই আটকাতে পারলাম না, আপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আপা, বলো না প্লিজ। আমার কেন জানি মনে হচ্ছে ও মরে গেছে। আপা কিছু বলল না, অনেকক্ষণ শুধু দুহাতে আমাকে আঁকড়ে রাখল, ঠিক মায়ের মতো। আমার কান্না দেখে হয়তো সে নিজেও কেঁদেছিল। আমি আপার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আরও কিছুক্ষণ কাঁদলাম। আমার মন শুধু একটা কথা শুনতেই ব্যাকুল হয়েছিল। প্রিয়ম বেঁচে আছে, শুধু এটুকুই শুনতে চাইছিলাম। আপা সেই কথাটা বলতে পারল না। আমি আপার রুম থেকে বেরিয়ে গেলাম। আমার রুমের দিকেই যাচ্ছি, হঠাৎ আব্বুর সামনে পড়ে গেলাম। ভেজা লাল চোখগুলোর দিকে আব্বু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার সাথে কিছু কথা আছে, আমার রুমে এসো। আব্বু আমার সাথে এতদিন কথা বলেনি, তাই হঠাৎ আজকে কথা বলাতে মনের কেমন যেন একটা খটকা লাগল। আমি আব্বুর রুমে গেলাম। আব্বু বিছানায় বসল। আমাকেও বসতে বলল। আমি বসলাম, তবে দূরে। 1 মাসে বাবা মেয়ের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আব্বু হয়তো কিছু বলবে, সেটা হতে পারে লম্বা ভাষণের মতো, আবার হয়তো বা ছোট্ট ভাষণের মতো। আব্বু কিছু বলছে না, চুপচাপ বসে আছে, আর একদিকে আমার ভালো লাগছে না এভাবে বসে থাকতে, তারপরও বসে আছি। তোমার রফিক চাচার মেয়ে তৃষার বিয়ে হয়ে গেছে কাল রাতে। আব্বু কথাটা বলার পর আমি কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম। আব্বু কি আমাকে এই কথাটা বলার জন্যই ডেকেছে? এই কথাটা আমাকে কেন বলছে, তার পিছনে হয়তো কোনো কারণ আছে। আমি কাঠ হয়েই বসে থাকলাম। আব্বু একটু থেমে আবার বলতে লাগল, তোমার চাচার মান সম্মান বুঝি সব শেষ? তাকে তার মেয়ের জন্য ছেলের মায়ের পায়ে ধরতে হয়েছে। মেয়ে 3 বছর আগেই বিয়ে করে নিয়েছিল তার কোনো এক আত্মীয়কে, ছেলের মা না জানলেও তোমার চাচা চাচি জানত। যখন ছেলের মা শুনল, তখন মেনে নেয়নি। ছেলের আরেক জায়গায় বিয়ে দেখছিল, তাই তোমার চাচা চাচি গিয়ে মহিলার পায়ে ধরেছে। তাই তো কাল 3-4 মহিলা নিয়ে এসে মেয়েকে নিয়ে গেছে। তুমি কি চাও আমি তোমার জন্য কারো পায়ে পড়ি? তুমি কি চাও তোমার জন্য আমার মান সম্মান ও নষ্ট হোক, সমাজে হাসি খোরাক হই আমি? এমনিতেই অনেক হয়েছে তোমার বোনকে নিয়ে, এই বয়সে এসব আমি আর নিতে পারবো না। আমি মাথা তুলে আব্বুর দিকে তাকালাম। আব্বু এক কোণায় মাথা নিচু করে বসে আছে, একদম বাচ্চাদের মতো। আমি সত্যিই চাই না আমার জন্য আব্বুর কোনো অপমান হোক, আমার জন্য কারো পায়ে ধরুক। আব্বু মাথা তুলে বলতে লাগল, তুমি যাকে পছন্দ করেছিলে, সে হয়তো সব দিক দিয়েই ভালো ছিল, আমি হয়তো মেনেও নিতাম, কিন্তু তার ক্যান্সার ধরা পড়াতে আমি পিছিয়ে গেছি। কারণ মা, আমি তোমার ভালোর জন্য পিছিয়ে গেছি। আচ্ছা ধরো তোমার বিয়ে এই ছেলের সাথেই হলো।
বিয়ের কয়েক মাস অথবা কয়েক সপ্তাহ পর যদি ও মারা যায়। আবার এমনও হতে পারে বছরখানেক বেঁচে ছিল, আবার সারা জীবনও বাঁচতে পারে, সবটাই ভাগ্যের উপর নির্ভর করছে। মা, আমি তোমাকে কোনো আশায় এই অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিব বলো? তুমি আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, আমি শুধরে দিতে চেয়েছি। না হলে একটা সময় পর তুমি এসে বলবে আমাকে কেন তোমরা শুধরে দাওনি। তোমার এই কথা এইখানের প্রায় কয়েকটা বাসার মানুষেই জেনে গেছে। তারা আমাদের কি নজরে দেখছে বলো তো? তারা তিলকে তাল বানিয়ে বলছে। আমি আব্বুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আব্বু কতটুকু কষ্ট নিয়ে কথাগুলো বলছে তা আব্বুর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আব্বু আমার দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, তুমি বড় হয়েছ, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিতে পারবে এখন। তবে মা, তুমি যে সিদ্ধান্তই নেও না কেন তুমি ভেবে নিবে তার ফল বর্তমানে কেমন হবে, ভবিষ্যতে কেমন হবে, আমাদের সবার উপর কেমন প্রভাব ফেলবে তোমার সিদ্ধান্ত। আব্বু কিছুক্ষণ মাথা ঝাঁকিয়ে বসে থাকল, তারপর বালিশটা একটু নেড়েচেড়ে শুয়ে পড়ল। একটা হাত মাথার নিচে দিয়ে আরেকটা হাত বুকের উপর। আব্বু নড়াচড়া করছে না। আমি আব্বুকে দেখলাম, কত ঠান্ডা গলায় তিনি কথা বলেছেন। আব্বুকে বললাম, আব্বু, আমার মোবাইলটা একটু দিবে? আব্বু কিছুক্ষণ পর চোখ খুলে আমার দিকে তাকালো। তারপর আলমারিটা দেখিয়ে দিয়ে বলল, আরেকটা কথা মা, তুমি পড়ালেখা ছেড়ে দিও না। পড়ালেখা করো, জীবনে ভালো কিছু করার চেষ্টা করো। তুমি এখন যেটাকে জীবন ভাবছ সেটা জীবন নয়। আর তোমার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি, আমি সেদিন রাগকে সংযত করতে পারিনি। আব্বু আবার চোখ বন্ধ করল। আমি আব্বুকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো আব্বু ঘুমিয়ে গেছে। আমি মোবাইলটা নিয়ে ধীর পায়ে আব্বুর রুম থেকে বেরিয়ে এলাম। আমার রুমে এলাম, আমার কেমন যেন লাগছিল, খারাপ না ভালো বুঝতে পারছিলাম না, মনের ভিতর কি যেন একটা খচখচ করছিল। মোবাইলের কল লিস্টটা একবার চেক করলাম, প্রিয়মের কল এসেছে কিনা তাই চেক করছিলাম। কিন্তু হঠাৎ করেই মনে হলো আমাকে আব্বু এতক্ষণ কি বুঝিয়েছে, তিনি কি বলার চেষ্টা করেছে। আমি যা করেছি এই 1 মাসে তাতে আমার পরিবারের উপর কি প্রভাব পড়েছে একবারও তো খেয়াল করিনি। আমি আবার আব্বুর রুমে গেলাম, আব্বু ঘুমিয়ে গেছে কিনা বুঝতে পারছি না। আব্বুর কাছে গিয়ে বসলাম। আব্বু একটু আগেও একটা সাদা রঙের ফতুয়া পরেছিল, এখন খালি গায়ে শুয়ে আছে। আব্বুর বুকের পাঁজরের হাড়গুলো কেমন যেন ভেসে আছে, পেটটা যেন পাঁজরের হাড়গুলোর মধ্যে ঢুকে গেছে আর মুখটা কেমন যেন দেখতে লাগছে। আব্বুকে ডাক্তার দেখাতে হবে, হঠাৎ করে এমন শুকিয়ে গেল কেন? আমি তো এতদিন খেয়ালই করিনি। আমি কিছুক্ষণ আব্বুর পাশে বসে রইলাম, তারপর উঠে রুমের দিকে যাচ্ছিলাম, দরজা পর্যন্ত যেতেই আম্মুর সামনে পড়ে গেলাম। আম্মু আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গেছে। তিনি আমাকে বললেন, তুই এই রুমে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আম্মুর মুখের দিকে তাকালাম, আম্মুও কেমন শুকিয়ে গেছে, চেহারায় কেমন কালো কালো ছোপ পড়েছে, কপালের একপাশে চুলে সাদা রং ধরেছে, চুলে মেহেদি লাগায়নি মনে হয়। আম্মু রুমে ঢুকল, আব্বুর মোবাইলটা নিয়ে আমার কাছে আসলো। মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দে তো তোর মেজো মামার নাম্বারে একটা কল। আমি আম্মুর হাত থেকে মোবাইল নিতে নিতে বললাম, তুমি আর মোবাইল চালানো শিখলে না, এখনো কল দেওয়াটাই শিখলে না? আরে চোখে দেখি না, উইদিন রিন্টুর নাম্বারে কল দিব, কিন্তু কল দিলাম ঋতুর নাম্বারে। আমি হেসে দিলাম, আম্মুও হাসল। মামার নাম্বারে কল দিয়ে আম্মুর হাতে মোবাইল দিয়ে রুমে চলে আসলাম। আমি ভাবতে লাগলাম আমি কি করব। আম্মু আজ অনেকদিন পর হাসল মনে হয়, কিন্তু আমি এখন এই মুহূর্তে কি চাই সেটাই বুঝতে পারছি না। আমার এখন কোন দিকে যাওয়া উচিত? আমি কি প্রিয়মকে ভুলে যাব? আমি কি প্রিয়মকে ভুলতে পারব? পরক্ষণেই ভাবলাম কখনোই না, আমি প্রিয়মকে ভুলতে পারব না, নিজের জীবন গুছানোর জন্য প্রিয়মকে ছেড়ে দিতে পারব না।
কিন্তু আব্বু আম্মুকেও এভাবে কষ্ট দিতে পারবো না। আমি নিজেকে কষ্ট দিলে তাদের থেকে গুটিয়ে রাখলে তারা কষ্ট পায়। তাহলে আমি কি করব? আমার মাথা পুরো খালি হয়ে গেছে। বিছানায় বসে বসে ভাবছিলাম, ঠিক তখনই মাগরিবের আজান পড়ল। হঠাৎ করেই মনে হল, আমি কতদিন ধরে নামাজ পড়ি না। আমার আম্মু বলতো নামাজ পড়লে নাকি মনের সব দ্বিধা দ্বন্দ্ব কেটে যায়, শান্তি বিরাজ করে। আমি নামাজ পড়লাম প্রিয়ম যাতে সুস্থ হয়ে যায় তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম। একটা রাত আমাকে পাল্টানোর জন্য, আমার মন মানসিকতা পাল্টানোর জন্য যথেষ্ট ছিল না। তবুও আমি চেষ্টা করেছি, কিছুটা সফল হয়েছি। আমি যেমন প্রিয়মকে ছাড়তে পারব না, তেমনি আমার আব্বু আম্মুকেও কষ্ট পেতে দেখতে পারব না। আমি নিজেকে পাল্টে ফেললাম। আগের তমা হয়ে গেলাম, মাঝের 5 মাস জীবন থেকে মুছে ফেলতে চাইলাম, আগে যেমন ছিলাম ঠিক তেমন হওয়ার চেষ্টা করলাম। কিন্তু সবকিছু কি আর আগের মতো হয়? কাঁচ একবার ভেঙে গেলে তা জোড়া দেওয়া যায় কিন্তু আগের মতো আর হয় না, আমার ক্ষেত্রেও তাই হল। পরিবারের সাথে সব ঠিক হলেও আমার আর প্রিয়মের সম্পর্কটা ঠিক হল না। প্রিয়ম আমাকে ফোন করত না, প্রিয়ম আনাকে চিঠি লিখত না, লিখবে কিভাবে সে তো সেই অবস্থাতেই থাকে না। তার চিকিৎসা চলছে পুরোদমে। আমি সব খবর নাবার কাছ থেকে পেতাম। মোবাইল হাতে পাওয়ার প্রথম আমি প্রিয়মকে কল দেইনি, নাবাকে কল দিয়েছিলাম, নাবার কাছেই জানতে চেয়েছিলাম প্রিয়ম কেমন আছে। নাবা সেদিন ফোন ধরে অবাক গলায় বলেছিল, তমা আপু, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কোনো খবর নেই কেন? তুমি এতদিন প্রিয়ম ভাইয়াকে একটাও কল দাওনি, সেই 1 মাস আগে তুমি একটা চিঠি লিখেছিলে। তোমার চিঠিতে কি এমন ছিল জানি না, তবে সেদিন প্রিয়ম ভাইয়া আমাদের বাসায় এসে আমাকে তোমার কথা জিজ্ঞেস করল। তোমার চিঠির একটা জায়গায় হয়তো পানির ছিটে পড়ে জায়গাটা নীলচে হয়ে গিয়েছিল, সেইটা দেখার পর সে বারবার বলছিল তোমার কেঁদেছে কেন? ওর বাসায় কিছু হয়েছে নাকি? আমরা ওকে বুঝানোর জন্য বললাম, হয়তো পানির ছিটে পড়েছে, কিন্তু সে বিশ্বাস করেনি। এর পরদিন শুনি প্রিয়ম ভাইয়া নিজেই হাসপাতালে গেছে। অথচ তাকে আগে হাসপাতালে নেওয়াই যেত না। নাবা আরও কিছু বলতে যাবে আমার তার আগেই বলেছিলাম, নাবা তুই আমাকে প্রতিদিন প্রিয়মের খবর জানাতে পারবি? নাবা হ্যাঁ বলার সাথে সাথেই ফোন কেটে দিয়েছিলাম আমি। প্রিয়মের চিকিৎসা চলছে, প্রিয়ম শুধু আমার কথা ভেবেই চিকিৎসা করাচ্ছে, এটা ভেবে আমি কতটা খুশি হয়েছিলাম তা শুধু আমিই জানি। এরপর আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাইছিলাম, সেটা হলো প্রিয়মকে যেন সুস্থ করে দেয়। আমার মনের কোণে ক্ষীণ একটা আশা তৈরি হলো প্রিয়ম ঠিক হয়ে যাবে। তখন তো আর আব্বু আপত্তি করবে না। একদিন বিকালে আম্মু মাথায় তেল দিয়ে দিচ্ছিল, হঠাৎ করেই আম্মু বলল, একটা পুলিশ ছেলের সম্বন্ধ এসেছিল, কিন্তু সম্বন্ধটা এগিয়েও পিছিয়ে গেছে। কে জানি কে কান ভাঙিয়েছে। আম্মু হয়তো কথাটা আমাকেই বলেছে। আমি বুঝতে পারলাম, তারা আমার জন্য এখনো পাত্র দেখছে। আমি কিছু বললাম না, শুধু শুনলাম। মাস 3 পর কলেজে যাওয়ার সময় নাবাকে কল দিলাম। নাবার ফোন বন্ধ, তাই চুপচাপ কলেজে গেলাম। কিন্তু মনটা ভীষণ খচখচ করছিল, হঠাৎ করে নাবার কি হলো? ও কেন ফোন বন্ধ করে রেখেছে? ও তো জানেই আমি প্রিয়মের খবর জানতে ওর কাছে কল দিব, প্রতিদিন তো এই একই টাইমে কল দেই আমি। আচ্ছা, প্রিয়মের কিছু হয়নি তো? ক্লাসে ঢোকার আগেই আমার মোবাইলটা বেজে উঠল। আপা কল দিচ্ছে, কল রিসিভ করতেই আপার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, আপা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্বাভাবিকভাবেই আমার গলায় ভয় চলে এসেছিল। আব্বু চিটাগং গেছে ব্যবসার কাছে, আম্মুর শরীরও ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। খুব টেনশন হচ্ছিল। আপা বলল, নিহন সিঁড়ি থেকে পড়ে গেছে, কপালে অনেকটা কেটে গেছে। তুই তাড়াতাড়ি আয়োকে ডাক্তারের কাছে নিতে হবে। আমি কলেজ থেকে বাসায় যেতে প্রায় আধা ঘন্টা লাগবে।
অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি আপাকে বললাম, আপা তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি আসছি। আমি বাসায় আসলে এখন দেরি হবে। তুমিও তাড়াতাড়ি যাও, আমি এসে দেখা করছি তোমার সাথে। ফোন কেটে দিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা রিকশাও নেই। বিপদের সময় একটা কোনো কিছুই পাওয়া যায় না। একটুখানি হাঁটার পরেই একটা পেয়ে গেলাম। রিকশায় উঠে বসতে বসতে পিছনের দিকে তাকালাম। পোস্ট অফিসের চাচা আমাকে হাত নেড়ে থামতে বলছেন। ওনাকে দেখে আমি বেশ অবাক হলাম, উনি এই দিকে কেন এসেছে? আর কাকে ডাকছে, আমাকে না অন্য কাউকে? আমি একবার পিছনে ঘুরে দেখে নিলাম। না, আমাকেই মনে হয় ডাকছে। উনি আমাকে কেন ডাকছে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। কই থাকো তুমি? প্রায় 1 মাস ধরে আমি তোমাকে খুঁজছি। আমি আমতা আমতা করে বললাম। আমাকে কেন খুঁজছেন চাচা? তোমার চিঠি এসেছে। আমি ছোটখাটো একটা ধাক্কা খেলাম। আমাকে আবার কে চিঠি পাঠাবে? যে চিঠি পাঠাতো সে আর পাঠায় না। বেশ অবাক গলায় বললাম, আমার চিঠি? হ্যাঁ, তোমার চিঠি। কেন তুমি জানো না? না তো। চিঠি আজকে আসছে নাকি? সেই কবে আসছে? এতদিন তুমি যাওনি, তোমার মোবাইলে কল দিলেও পেতাম না। তাই ভাবলাম কলেজে গিয়ে দেখি যদি পাই। আমি বিড়বিড় করে বললাম, আমাকে আবার কে চিঠি পাঠিয়েছে? চাচা আমাকে চিঠিটা এগিয়ে দিল। হলুদ রঙের খামের ভিতর চিঠিটা। খামটার উপর গোটা গোটা অক্ষরে লিখা, প্রিয়তমার প্রিয়তম চিঠিটা তার প্রিয়তমাকে পাঠিয়েছে। আমার চেহারায় খুশির ঢেউ খেলে গেল। আমি রিকশাওয়ালাকে যেতে বললাম। চাচার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ধন্যবাদ দিলাম। সত্যিই উনি যদি না আসতেন তাহলে হয়তো আমি কোনোদিনই চিঠিটা পেতাম না, আর প্রিয়ম ও চিঠি পাঠিয়ে আমাকে একটা ফোন দিত। আমি ব্যাগের উপরে চিঠিটা রেখে দেখছিলাম, কখনো হাত বুলিয়ে দিচ্ছিলাম। এতদিন পর চিঠি পেয়ে আমার যে কত খুশি লাগছিল সেটা বলে বুঝাতে পারবো না। রিকশায় বসে কতবার যে খামটা ছিঁড়ে চিঠিটা বের করতে চেয়েছি কিন্তু পারিনি। বারবার মনে হয়েছে এই পড়ে ফেললেই শেষ, না এখন না বাসায় গিয়ে পড়ব, আবার মনে হয়েছে পড়েই ফেলি। একবার চিঠি ব্যাগে ভরে রাখি, একটু পরেই আবার বের করি। এমন করতে করতেই আমি হাসপাতালে পৌঁছে গেলাম। শেষমেশ চিঠিটা ব্যাগে ঢুকিয়ে আপার খোঁজ করতে লাগলাম। একসময় তাদেরকে পেয়েও গেলাম। আপা আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল, নাক টানতে টানতে বলল, আমার ছেলেটা কত বড় ব্যথা পেয়েছে রে, ওর হাতও নাকি ভেঙে গেছে। কথাটা শেষ করতে করতেই আপা আবার কেঁদে দিল। আপার কান্না দেখে কে? আমি ওকে সান্ত্বনা দিলাম, কিন্তু কান্না থামছেই না। বেচারির বড় আদরের ছেলে, নিজে কখনো মারেনি, আজকে অনেক বড় ব্যথাটাই পেয়েছে। আম্মু আপাকে বুঝাতে লাগল। আশেপাশের মানুষ আমাদেরকে ঘাড় ঘুরিয়ে দেখছিল, 2-1 জন এসে জিজ্ঞেস করছিল, কি হয়েছে? উনি কাঁদছে কেন? সব শুনে ওনারাও আপাকে সান্ত্বনা দিল। আপার কাছ থেকে গিয়ে আমি নিহনের পাশে বসলাম। নিহন বেডে বসে অবাক হয়ে ওর আম্মুর কান্না দেখছে, ঠিক এইভাবেই ওই দিন আমার কান্নাও দেখছিল। আমি ওর পাশে বসে বললাম, কি ব্যথা পাচ্ছিস? নিহন আমাকে দেখল, তারপর মাথা ঝাঁকিয়ে বলল, না, আমার কপালে সেলাই করার সময়ও ব্যথা পায়নি, একটু কাঁদিনি। তাই নাকি? মিথ্যা কথা বলছিস। একটু একটু। আমি হাসলাম। নিহন মাথায় হাত বুলিয়ে বললাম, বাড়ি যাবি না? যাব তো। চলো এখনই চলে যাই। আমি উঠে দাঁড়ালাম। নিহন বলল, আচ্ছা খালামণি। আব্বু আসবে না আমাকে দেখতে? অনেকদিন হলো আসে না। আমি আবার নিহনের পাশে বসলাম। নিহনের ছোট্ট মুখটা দেখে আমার কষ্ট হলো, মনে হলো সবকিছুর জন্য আমি দায়ী। আমি বললাম, আব্বু আসবে। আব্বু তো জানে না তুমি অসুস্থ। আব্বু শুনলে নিশ্চয় আসবে।
তুমি কিছু খাবে? জুস খাবো। আমি বাইরে বেরুলাম। নিহনের জন্য একটা জুস কিনে আবার ওর কাছে গেলাম। জুসটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, নে, আমার 10 টাকা খরচ করিয়ে দিলি, এখন 10টা টাকা দে। নিহন আমাকে ঘাড় বাঁকিয়ে একবার দেখে বলল, আমি বড় হব, চাকরি করব, তারপর তোমাকে টাকা দিব। আমি হেসে বললাম, আমি ততদিন বেঁচে থাকলেই হয়। নিহনের কাছে এসে আপার কাছে বসলাম। আম্মু নিহনের সাথে কথা বলছে। আপার কাঁধে হাত রাখতেই আপা আমার দিকে ঘুরল। ঘণ্টা খানেকের মধ্যেই ওর চেহারায় ক্লান্তি চলে এসেছে। আমি আপাকে বললাম, আপা, চলো এখন বাসায় চলে যাই। আপা বলল, না, আমি বাসায় যাব না। আজকের দিনটা এখানেই থাকব। মাথা নষ্ট হয়ে গেছে তোমার। এখানে থেকে কি করবে? ডাক্তাররা আসলে নিহনকে একটু দেখবে। কখন কি করতে হবে তারাই করবে। আর বাসায় এসব কে করবে? আমি তো কিছু বুঝিই না। তুই বরং বাসায় জাগিয়ে আমাদের জন্য রান্না করে নিয়ে আয়। আমি বুঝতে পারছি না আপা এগুলো কি বলছে। এখন ও হাসপাতালে থাকবে। আমি আপাকে আবারও বুঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আপা হাসপাতালেই থাকবে। আপাকে বুঝিয়ে লাভ হবে না। আম্মুকে বললাম তারও এক কথা, হাসপাতালেই থাক। আমিও আর কিছু বললাম না। হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। হাসপাতালের ওই অদ্ভুত গন্ধটা নাকে আসার সাথেই মাথা ব্যথা শুরু হয়ে গেল। বাসায় গিয়ে গোসল করতে হবে, তাহলে যদি এই গন্ধটা যায়। গোসল করে আবার রান্না করতে হবে, রান্না করে আবার হাসপাতালে আসতে হবে। এসব ভাবতে ভাবতে একটা রিকশায় উঠলাম। ব্যাগ থেকে চিঠির খামটা বের করলাম, খামটা ছিঁড়ে চিঠিটা বের করলাম। এই বুঝি, কেমন আছো তুমি? আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করেছ? মনে হয় রাগ করেছ। সেই কবে একটা চিঠি দিয়েছিলে আর তো দাওনি, আর কলও করো না এখন। আচ্ছা, তুমি কি আমায় মিস করো না? বোধহয় করো, কিন্তু সেটা আমাকে বুঝতে দাও না। আমি কিন্তু তোমায় মিস করি না। তোমার হাসি, তোমার চিবুকের নিচে থাকা লুকিয়ে থাকা সেই তিল, বাতাসে উড়তে থাকা তোমার সেই লাল চুলগুলো আমি একদম মিস করি না। কেন জানো? কারণ তুমি তো সবসময় আমার সাথেই থাকো। আমি তো তোমায় প্রতিদিনেই দেখি। তুমি তো আমার স্বপ্নে আসো প্রতিদিন। তবে তোমার উদ্ভট কর্কট মর্কট মশার রেসিপিগুলো আমি অনেক মিস করছি। এখন আর তুমি মশার রেসিপি লিখো না। সত্যিই তুমি অনেক পাল্টে গেছ। আমার খোঁজ নেও না কেন তুমি? তুমি জানো বুচি, তোমার লাল চুলগুলো আমার খুব ভালো লাগে, আর তোমার চিবুকের নিচে লুকিয়ে থাকা তিলটা, ওইটাই তো তোমার প্রেমে পড়ার সবচেয়ে বড় কারণ। এই বুচি, পরের বার চিঠির সাথে তোমার ছবি পাঠাবে, কিন্তু আমার কাছে একটা ছবি আছে, সেটা দেখতে দেখতে পুরনো হয়ে গেছে। আমার ছবি চাই মানে চাই। আমি তোমাকে কতদিন দেখি না। তোমার তিলটায় চুমু খাই না, তোমার কপালে পড়ে থাকা লাল চুলগুলো সরিয়ে দেই না। কতদিন হলো তুমি আমাকে জড়িয়ে ধরো না? কতদিন হলো তুমি বলো না, প্রিয়ম আমাকে একটা চুমু খাও না? সবার আগে গল্প পড়তে আমাদের নীল ক্যাফের ভালোবাসা অ্যান্ড নীল ক্যাফের ডায়েরি পেজের সাথেই থাকুন। ধন্যবাদ। এই বুচি, বুচি, তুমি কি জানো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কোনোদিন তো বলিনি, আজ বলে দিলাম। বুচি, তুমি কখনো কাঁদবে না, তুমি কখনো কাঁদবে না। তুমি কাঁদলে আমার কথা মনে করবে না। আমি তোমার ঠোঁটের কোণে হাসি হয়ে থাকতে চাই, তোমার ঠোঁটে ছুঁয়ে দিতে চাই হাসির চাদর, তোমার প্রত্যেকটা হাসিতে আমি থাকব। আমি তোমার চোখের কোণের এক ফোঁটা পানি হতে চাই না। তুমি যদি কাঁদো আমি তাহলে নিজেকে ক্ষমা করতে পারি না। বুচি, কতদিন তোমায় দেখি না, তোমার আবদারগুলো কতদিন অগ্রাহ্য করি না। বুচি, আমি তোমাকে নিয়ে সারারাত বৃষ্টিতে ভিজব, আমি তোমাকে জড়িয়ে রাখব বুকের মাঝে, সেদিন দেখবে বৃষ্টি ও হিংসে করবে। তাতে আমার কি, আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা বুচি, ভালোবাসার মৃত্যু হয় নাকি?
যদি হয় তাহলে একটা কথা রাখবে বুচি, আমার ভালোবাসাকে মারবে না কখনো। বুচি আমার ভালোবাসা যে বাঁচতে চায়। এই বুচি তুমি কি কাঁদছ? ভাবছ আমি কবে সুস্থ হব? একদম কাঁদবে না, প্লিজ কাঁদবে না, কেঁদো না। আমি বলেছি তো আমি তোমার কান্না সহ্য করতে পারি না। বুচি আমি না তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি আসবে। আমি তোমাকে দেখতে চাই। শুধু একবার প্রিয়মের প্রিয়তমাকে দেখব। আসবে বুচি। তুমি আসবে না? আমার চোখের কোণে জমে থাকা পানিটা আস্তে করে খুব নিঃশব্দে প্রিয়মের লিখা চিঠিটাতে পড়ল। পরক্ষণেই সামলে নিলাম, আমি আর কাঁদব না। প্রিয়ম এত ছোট চিঠি কেন লিখল? এর আগে যখন 12-13 পৃষ্ঠার চিঠি লিখত তখন ভালো লাগত না, কিন্তু আজকে ছোট চিঠি লিখাতে ভালো লাগছে না। রিকশাওয়ালার দিকে তাকালাম, রিকশাওয়ালা বসে আছে। আশেপাশের দিকে তাকালাম, আমি বাসার সামনে কখন এসে গেছি। চিঠিটা ব্যাগে ভরে রিকশাওয়ালাকে টাকা দিলাম। রিকশাওয়ালা আমাকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখল, তারপর টাকা নিয়ে চলে গেল। আমি মোবাইল থেকে ব্যাগ নিয়ে নাবার নাম্বারে কল দিলাম। প্রথমবার বেজে কেটে গেল, দ্বিতীয়বার আবার দিলাম। রিং হয়েই যাচ্ছে, হঠাৎ ওপাশ থেকে বলল, হ্যালো। আমি ঘাবড়ে গেলাম তার কণ্ঠ শুনে। সৃজন ভাইয়া ফোন ধরেছে। একবার ভাবলাম কেটে দেই, সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু সৃজন ভাইয়া আবার বলল, প্রিয়তমা। সৃজন ভাইয়া আমাকে চিনে ফেলছে, তাই এখন কেটে দিলে অসভ্যতা হবে। তাই আমি বললাম, https://www.facebook.com/নীলকেফরভালোবাসা। জি। নাবা আছে? হ্যাঁ, ও একটু ব্যস্ত আছে। কেন? না, এমনি। ও আচ্ছা। আচ্ছা প্রিয়ম কেমন আছে? ওপাশ থেকে অনেক কোনো আওয়াজ আসেনি। আমি একবার দেখে নিলাম কেটে দিয়েছে নাকি। না কাটেনি। তাহলে কথা বলছে না কেন? সৃজন ভাইয়া বলল, আচ্ছা পৃথিবী থেকে যারা চলে যায় তারা কেমন থাকে প্রিয়তমা? আমি তো জানি না। তুমি জানো? সৃজন ভাইয়ার কথা শুনে আমার মনের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। সৃজন ভাইয়া এমন কথা কেন বলল? আমি বললাম, মানে? আমি মনে মনে প্রাণে দোয়া করছিলাম, আমি যেন সেই কথাটা না শুনি যেটা শুনলে আমি সহ্য করতে পারব না। সৃজন ভাইয়া যেন না বলে। সৃজন ভাইয়া বলল, মানে প্রিয়ম তো মারা গেছে, তো এখন সে কেমন আছে জানি না। আমি মোবাইলটা কান থেকে সরিয়ে নিলাম। কিছুক্ষণ থমেরে দাঁড়িয়ে রইলাম, তারপর আমার রুমের দিকে এগিয়ে গেলাম। মাথাটা কেমন ঘুরছে, রুমে ঢুকতেই পড়ে গেলাম। মোবাইল বাজছে, আওয়াজটা ক্রমশ তীক্ষ্ণ হচ্ছে। চোখ খুললাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ফ্লোরে ভর দিয়ে উঠে বসলাম। মোবাইলটা একটু আগে থেমে গিয়েছিল, এখন আবার বাজছে। আওয়াজটা শুনতে একটু ভালো লাগছে না। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটা দেখলাম, আম্মু কল দিয়েছে। আমার কেন জানি কথা বলতে ইচ্ছে হলো না। তারপরেও ফোনটা রিসিভ করলাম, কানের সাথে চেপে ধরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। ওপাশ থেকে আম্মু বলল, হ্যালো। কিছুক্ষণ পর অধৈর্য হয়ে আবার বলল, হ্যালো, তোর আসতে হবে না। আমরাই এসে পড়ছি, তোর আব্বু হাসপাতালে থাকতে না করেছে। কিরে শুনছিস আমার কথা? তুই বরং রান্নাটা করে রাখো। আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর একবার মনে হলো, প্রিয়ম মরেনি, হয়তো সৃজন ভাইয়া আমার সাথে মজা করেছে। আমি আবার ফোন দিয়ে নাবাকে জিজ্ঞেস করি। ব্যস্ত গতিতে নাবার নাম্বার ডায়াল করার পর আবার কেটে দিলাম, কারণ তখন মনে পড়ল, সৃজন ভাইয়া আমার সাথে কেন এমন মজা করবে, তাও এই বিষয় নিয়ে। আমার মাথা কাজ করছিল না। আমি আমার সবথেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি, তাকে হারিয়ে যাকে ঘিরে আমি আমার প্রত্যেকটা স্বপ্নকে সাজিয়েছিলাম। আমি ভেতর থেকে কাঁদার চেষ্টা করছি কিন্তু কাঁদতে পারছি না, কিন্তু আমার তো এখন কাঁদার কথা, প্রিয়ম মারা গেছে। ফ্লোরে পড়ে থাকা ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারলাম,
ব্যাগের চেইন খোলা ছিল মনে হয়, প্রিয়মের চিঠি আর টুকটাক কিছু সাজগোজের জিনিস ব্যাগ থেকে বেরিয়ে এলো। আমি ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। শাওয়ারটা ছেড়ে দিয়ে ওর নিচে দাঁড়িয়ে রইলাম। সবার আগে গল্প পড়তে আমাদের নীল ক্যাফের ভালোবাসা অ্যান্ড নীল ক্যাফের ডায়েরি পেজের সাথেই থাকুন। ধন্যবাদ। কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা মনে নেই, হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করল, থেমে থেমে কাঁপুনি হচ্ছিল, আর দাঁড়িয়ে থাকতে পারব না তাই বসে পড়লাম। নিজের মনকে বারবার জিজ্ঞেস করতে লাগলাম, আচ্ছা এখন কাঁদলে কি প্রিয়ম বুঝতে পারবে? হয়তো বুঝে যাবে। আমি চিৎকার করলাম খুব জোরে। আমার চারপাশে প্রিয়মকে ঘিরে থাকা যত মান অভিমান রাগ ছিল সেগুলো গলতে লাগল। নিজেকে একা মনে হতে লাগল। চিৎকারের সাথে গাল বেয়ে অজস্র পানি টপটপ করে ফ্লোরে পড়তে লাগল। প্রিয়ম বুঝবে না এদের মধ্যে কোনটা চোখের পানি। অনেকক্ষণ এভাবে চিৎকার করে আমিও ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে গেল আমার মন। বেলা শেষে এসে আমি আমার প্রিয়তমকে হারিয়েই ফেললাম। তাহলে আমি কিভাবে বাঁচব? মিথ্যে কিছু স্বপ্ন নিয়ে? না, মিথ্যে স্বপ্ন নিয়ে নয়, আমাকে আমার পরিবারের জন্য বাঁচতে হবে। তাদেরকে কষ্ট দিতে পারবো না আমি। আচ্ছা আমি কি শেষবারের মতো আমার প্রিয়মকে দেখতে পারবো না? আমাকে কে নিয়ে যাবে এত দূর? খুব অসহায় লাগছে এখন। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি উঠতে পারছি না, কিন্তু আমাকে যে উঠতেই হবে। দেয়াল ধরে উঠে দাঁড়ালাম। মুখের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে নিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরের দিকে গেলাম। চারদিক এত নীরব, আমার কেন জানি খুব ভয় করতে লাগল। এত একা এর আগে কখনো লাগেনি। রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দেয়ালে টানানো ঘড়িটার দিকে তাকালাম। দুপুর ৩টা বাজে। বাসায় ঢুকেছিলাম তখন মনে হয় ঘড়ির কাঁটা ১৩০-এর ঘরে ছিল। অবাক হয়ে ভাবলাম, আমার এই সময়ে কেন এত ভয় করছে? কিসের এত ভয় করছি আমি? কিছুই ভাবতে পারলাম না। দ্রুতগতিতে বেরিয়ে গেলাম বাসা থেকে। পাশের বাসার আন্টির কাছে গেলাম। উনি আমাকে দেখে হেসে বললেন, কি নিহান কেমন আছে? আমি মাথা তুলে আন্টির দিকে তাকালাম। ধীর গলায় কিছু বলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। চোখে পানি টলটল করছে, কিন্তু পড়ছে না। আন্টির হাসি মিলিয়ে গেল। উনি আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নিহানের খারাপ কিছু হয়েছে? আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। আন্টি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বারবার বলছিল, কি হয়েছে আমাকে বল। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললাম, আন্টি তুমি আমার সাথে একটু আমাদের বাসায় যাবে? আমার একা একা অনেক ভয় লাগছে। আম্মু আর আপা হাসপাতালে, ওরা এসে খাবে। তুমি বসলে আমি রান্না করব। আমি আমার মুখের দিকে একবার অবাক হয়ে তাকালো। পরমুহূর্তেই তার চোখ মুখের বিস্ময় হাসিতে পরিণত হল। তিনি বললেন, এই কথা? আমি তো ভাবলাম না জানি কি হয়েছে। চল। আন্টি আমার সাথে আমাদের বাসায় এলো। আমাকে এখন রান্না করতে হবে, কিন্তু আমার মধ্যে সেই মানসিক শক্তিটুকু নেই। অনেকটা জোর করেই মনের বিরুদ্ধে গিয়ে আবার রান্নাঘরে ঢুকলাম। ঢাকনা তুলে প্রত্যেকটা পাতিল দেখলাম। তরকারি আছে কিন্তু ভাত নেই। ভাত রান্না করতে হবে, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না। হাত পা অবশ হয়ে আসছে। আমি বারবার নিজেকে শান্ত করছিলাম, স্বাভাবিক হতে চেষ্টা করছিলাম। হঠাৎ আন্টি জোরে একটা ধাক্কা দিল। আমি আন্টির দিকে তাকাতেই আন্টি বলল, তরকারি তো পুড়িয়ে ফেলছিস, তুই সরে আয়, আমি রান্না করে দিচ্ছি। আন্টি চুলার আগুন বন্ধ করতে করতে বলল। আমি আন্টির হাত ধরে বললাম, আন্টি আমি পারব। বুঝেছি তো আপনি কেমন পারবেন। আসলে খুব কাছের কেউ, এর কোনো কিছু হলে কিছুই করা যায় না। তোর আঙ্কেলের যখন হার্ট ব্লক হয়ে গিয়েছিল তখন আমিও কিছু করতে পারতাম না, আর সারাদিন রাত কাঁদতাম। ভালোবাসতাম তো খুব, কিন্তু ভেঙে পড়িনি। আন্টি হাসল। আমি বিড়বিড় করে বললাম, আমিও তো তাকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম।
কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি কি বলেছি হয়তো আন্টি শুনতে পায়নি। তিনি বললেন, এই মেয়ে, তুই এমন ভেঙে পড়লি কেন? চোখ মুখ কেমন হয়ে আছে দেখ। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। দরজায় টোকা পড়তেই আন্টি বলল, ওই তোর আম্মুরা বোধহয় এসে পড়েছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু, আপু আর নিহান ঢুকল। আমার দিকে একবার তাকিয়ে আপার দিকে তাকালো আম্মু, তারপর বলল, তোর চোখ মুখ এমন হয়ে আছে কেন? আন্টিকে দেখে পরক্ষণেই হেসে বলল, ভাবি, কখন আসছেন? দেখেন আমার নাতিটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই ওকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম আর কি। আন্টি এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমি শুনেছি। আপনার ভাই গিয়ে বলেছে আপনাদের সাথে নাকি সিঁড়িতে দেখা হয়েছিল। আর তমা একা একা নাকি ভয় পাচ্ছিল, তাই আমাকে নিয়ে আসলো, না হলে আমিই আসতাম। আম্মু আমার খুব কাছে এসে দাঁড়ালো, আরেকবার আমাকে খুব ভালো করে দেখল, তারপর বলল, তুই ভয় পাচ্ছিলি? আগেও কতবার একা একা ছিলি, কই তখন তো ভয় পাসনি। আন্টি আম্মুকে আপা আম্মুকে কি যেন ইশারা করে বলল। আম্মু নিহানকে নিয়ে আপার রুমে চলে গেল। আপা আর আন্টিও গেল পিছনে পিছনে। আমি কিছুক্ষণ ওই জায়গাটাতেই দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, আম্মু আর আপু কি জানে না যে প্রিয়ম মারা গেছে? হয়তো জানে না, যদি জানতো তাহলে নিশ্চয় আমাকে বলতো। আমি রুমে গিয়ে দরজা আটকে দিলাম। কি করব বুঝতে ভাবতে পারছি না। ফ্লোরে বসে হাঁটুতে মুখ ঢেকে নিলাম। আমি কাঁদতে পারছি না। হঠাৎ করে দরজায় নক হল। আম্মু ঢাকল, এই তমা, দরজা খোল। দরজা লাগিয়েছিস কেন? আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু আমাকে একবার দেখে দ্রুত আমার রুমে ঢুকল, চারপাশে একবার চোখ বুলিয়ে কি যেন দেখল। তারপর গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? এসেছি থেকে দেখছি কেমন যেন একটা ভাব করে আছিস। কিছু হয়নি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হেঁটে গিয়ে বিছানায় আম্মুর পাশে বসলাম। আম্মুকে বললাম, আম্মু, প্রিয়ম না মারা গেছে? আম্মুর চোখ মুখে এক ফোঁটা বিস্ময় দেখলাম না, উল্টো উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, জানি। এখন কি হয়েছে? আমি অবাক হয়ে বললাম, তুমি জানতে? কখন শুনেছ? কাল শুনেছি। নাবার আম্মু কল দিয়ে বলেছিল তোর আব্বুর কাছে, আর তোর আব্বু আমাকে জানিয়েছে। আমার মাথাটা জানি কেমন করছে। আম্মুকে বললাম, কাল শুনেছ? কথাটা বলতে গিয়ে গলায় আটকে গেল, অস্পষ্ট হয়ে কিছুটা আওয়াজ বের হল, আমাকে কাল কেন বলনি? আমাকে জানাওনি কেন? প্রিয়ম কালকে মারা গেছে আর আমি আজকে শুনলাম। নাবাও বলল না আমাকে। বলে নি তো কি হয়েছে, আমিই না করেছিলাম তোকে শোনাতে। ক্যান্সারের রোগী ছিল, একদিন না একদিন মরতেই হতো। ভালোই হয়েছে মরে গেছে, শুধু শুধু কষ্ট পাচ্ছিল। আম্মুর কথাগুলো শুনতে স্বার্থপরের মতো লাগছিল। আমি কিছু বলার আগেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধরা গলায় বললাম, আমি প্রিয়মকে শেষবারের মতো দেখব। কাল সন্ধ্যায় মরেছে। লাশ কি এখনো তোর জন্য রেখে দিয়েছে? লাশ শব্দটা কেমন জানি। একটা মানুষ যখন বেঁচে ছিল তখন তার নাম ছিল প্রিয়ম, কি সুন্দর নাম। এখন সেই মানুষটাকে লাশ বলছে। আমি হঠাৎ করে আর বসে থাকতে পারছিলাম না, গা এলিয়ে পড়ে গেলাম। আম্মু ধরে ফেলল। যখন চোখ খুললাম তখন আম্মুকে দেখলাম, আমার মাথায় পানি দিচ্ছিল। আমি কেঁদে দিলাম। আমার চোখের পানি বাঁধ ভাঙল, চিৎকার করে কাঁদতে লাগলাম। আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। চলবে।